আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং যে যার গৃহে অবস্থান করছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনলাইন শিক্ষাক্রম বা শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে আমরা অনলাইন শিক্ষাক্রমে সকলেই আছি। তো সেই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সাথে থাকছি। আমি মোহাম্মদ আলী। আমি তোমাদের সাথে আজকে ক্লাস 8-এর বাংলা দ্বিতীয় ক্লাসের সাথে আছি এবং আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাক্য। আমরা জানি যে কথা বলার ক্ষেত্রে বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, কিংবা লেখার ক্ষেত্রে বাক্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্য যদি সম্পূর্ণভাবে লেখা না হয়, তাহলে কোনো বক্তার বক্তব্যকে কিংবা মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। তো বাক্য গঠনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে শব্দ। তো আমরা একটু লিখি। আমি এখানে দেখো যে 3টি শব্দ লিখেছি। যে তারা, প্রথম শব্দটা আছে তারা, দ্বিতীয়টা আসছে সেখানে এবং তৃতীয় নম্বরটা আছে যাবে। এই হলো 3টা শব্দ লিখেছি। কিন্তু এই 3টা শব্দ যদি আমরা পাশাপাশি লিখে কখনো কোনো বক্তার কিংবা নিজেদেরই মনের ভাব প্রকাশ করতে চাই, তাহলে বাক্যটাকে যদি এভাবে লিখি যে তারা সেখানে যাবে, এই যে একটা বাক্য হলো, এই সম্পূর্ণ অংশ মিলে একটি বাক্য হয়েছে। এই বাক্যটাকে ভাঙলে আমরা কয়েকটি শব্দ পাচ্ছি। কয়টা শব্দ পেয়েছি? 3টা। যদি বাক্যটাকে ভালোভাবে ভাঙি, তাহলে আমরা 3টা শব্দ পাবো। এক হলো তারা সেখানে যাবে, তারা সেখানে যাবে। তো বাক্য গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে বাক্য গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে শব্দ। শব্দ ছাড়া বাক্যকে আমরা কল্পনা করতে পারি না। তবে বাক্য গঠনের ক্ষেত্রে শব্দের যে বিন্যাস কিংবা শব্দের যে অন্তর্ভুক্তি কিংবা শব্দের যে গঠন, বাক্যের গঠন করতে হলে শব্দের যে প্রয়োজন আছে, সেই শব্দগুলোকে আবার সঠিকভাবে বাক্যের লেখার সময় উপস্থাপন করতে হয়। যেমন যদি এই বাক্যটিকে, শব্দগুলো যদি একটু এলোমেলো করে লিখি, যদি যাবে সেখানে, সেখানে তারা, অথবা যাবে তারা সেখানে, এই যে বাক্যটা লেখা হলো, তো এই বাক্যের শব্দগুলোকে যদি একটু এইভাবে এলোমেলো করে লিখি, যে যাবে তারা সেখানে, যাবে সেখানে তারা, কিংবা যাবে তারা সেখানে, এটা এমনভাবে যদি একটু বাক্যের শব্দগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা হয়, তাহলে বাক্যের অর্থটা স্পষ্ট করার জন্য একটু যেন কেমন মনে হচ্ছে আমাদের, অর্থাৎ মনে হচ্ছে যেন বাক্যটা সঠিকভাবে অর্থ প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে, কিংবা বাক্যের যে গঠন, সেই গঠন অনুসারে বাক্যটা সঠিকভাবে লেখা হয়নি। তো এইভাবে আসলে লিখলে বাক্যের অর্থটা যেমন ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয় না, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের মনের ভাবটা সঠিকভাবে বলতে কিংবা বোঝাতে পারি না। যদি বাক্যটাকে আরও একটা বাক্য লিখি, যদি এভাবে লেখা হয় যে রাসেল, আমি আরেকটা বাক্য লিখছি, রাসেল বাড়ি যেয়ে ঘুমাবে। আমি এখানে একটা বাক্য লিখেছি, সেখানে একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ আছে। যে 4টা শব্দ হলো রাসেল, 1, দ্বিতীয় হলো বাড়ি, তৃতীয় হলো যে, 4 নম্বর ঘুমাবে। তো এই 1, 2, 3, 4টা শব্দ, যে রাসেল বাড়ি যে ঘুমাবে, যদি শব্দগুলোকে যে সুবিন্যস্তভাবে এখানে যে সেট করা আছে কিংবা গঠন অনুসারে বাক্যটি লেখা আছে, বাক্যগুলোকে যদি একটু ঘুরিয়ে লিখে হবে ঘুমাবে রাসেল যে বাড়ি, ঘুমাবে রাসেল যে বাড়ি। বাক্যটি একটু যেন কেমন শোনাচ্ছে। যদি আরো ঘুরিয়ে লিখি, ঘুমাবে যে বাড়ি রাসেল
বাক্যের শব্দগুলোকে যদি এভাবে একটু এলোমেলো করে লিখি, তো বাক্যের সেই অর্থ আমরা পড়ার সময় যেন একটু আমাদের কেমন লাগছে, কিংবা অর্থ প্রকাশের ক্ষেত্রে কেমন লাগছে, যে ঘুমাবে রাসেল যে বাড়ি, কিংবা ঘুমাবে যে বাড়ি রাসেল। তো এগুলো আসলে বাক্য হলেও বাক্যের যে অর্থ, সেটা অর্থগুলি সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না, কিংবা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। তো আসলে বাক্যের অর্থকে সঠিকভাবে বাক্যে প্রকাশ করতে হলে, কিংবা বক্তার মনে ভাব সঠিকভাবে প্রকাশ করতে হলে, বাক্যকে এইভাবে সুবিন্যস্তভাবে লিখতে হবে। অর্থাৎ কর্তা, ক্রিয়াপদ এবং কর্মপদ, এই তিনটা যে বাংলা বাক্যের যে গঠন, সেই গঠন অনুসারে অবশ্যই বাক্যগুলো লিখতে হবে। কী কী আছে গঠন সমান? বাংলা বাক্যের গঠনে আমরা পাই কর্তা, ক্রিয়া এবং কর্ম। এই বাক্যের যে গঠন প্রক্রিয়া, এই গঠন প্রক্রিয়া অনুসারে বাক্যটা অবশ্যই সাজিয়ে নিতে হবে। যদি আমরা এই গঠন প্রক্রিয়ায় যদি বাক্যগুলোকে না বলি কিংবা না লিখি, তাহলে বক্তার বক্তব্য সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। সুতরাং বাক্য সম্পর্কে যদি আমরা বলতে চাই যে আসলে বাক্যটা কী, তখন আমরা লিখতে পারি কিংবা বলতে পারি, অথবা জানতে কিংবা জানাতে পারি যে সুবিন্যস্তভাবে বাক্যের শব্দগুলো পাশাপাশি বসে যখন কোনো বক্তার বক্তব্য কিংবা বক্তার মনোভাবকে স্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব, সেটি আসলে প্রকৃতপক্ষে শুদ্ধ বাক্য কিংবা বাক্য হিসাবে পরিগণিত হয়। আমরা আবার একটু জানার চেষ্টা করি যে আসলে বাক্যটা কী। স্বাভাবিকভাবে কিংবা সাধারণভাবে জানা যায় যে পাশাপাশি কয়েকটি বাক্য বসে যখন বক্তার মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ পায় কিংবা স্পষ্টভাবে প্রকাশিত হয়, সেটি আসলে বাক্য। হ্যাঁ, এটা হলো বাক্য। তাহলে বাক্যের বক্তার বক্তব্যকে স্পষ্টভাবে প্রকাশ পাবে এবং সেই একই সাথে যে মনোভাব, সেটা সঠিকভাবে প্রকাশ পেতে হবে এবং বাক্যগুলোকে সঠিকভাবে বিন্যস্ত হতে হবে। যদি বাক্যগুলো সঠিকভাবে বিন্যস্ত না হয়, তাহলে সেই বিন্যস্ত বাক্য না হলে বাক্যটা আসলে সঠিকভাবে বাক্যের অর্থকে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব হবে না। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাক্যকে সঠিকভাবে বিন্যস্ত করে তারপর লিখব, তাহলে আমাদের যে উদ্দেশ্য বাক্য নিয়ে কিংবা বাক্য বলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের আসলেই প্রকৃতপক্ষে সম্ভব হবে। তো ঠিক আছে, এখন আমরা বাক্যের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। যে সব বাক্য আসলে বাক্য না। বাক্যকে প্রকৃতপক্ষেই বাক্য হতে হলে কিংবা ব্যাকরণিক অর্থে বাক্য হতে হলে অবশ্যই তাকে কিছু কিছু যোগ্যতা এবং মানদণ্ডে বিচার করা হয়। যেমন একটি সার্থক বাক্য হতে হলে অবশ্যই সেখানে 3টি গুণ থাকা চাই। অর্থাৎ একটি সার্থক বাক্য তখনই গঠিত হবে যখন বাক্যের 3টি গুণ থাকবে বা গুণ প্রকাশিত হবে। সেই 3টি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর 3 নম্বর হচ্ছে যোগ্যতা। এই হচ্ছে একটি সার্থক বাক্য গঠনের 3টি গুণ। 1 নম্বর হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো এই 3টি গুণ যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা সার্থক বাক্য বলে ধরে নিতে পারি কিংবা সার্থক বাক্য বলে বিবেচনা করতে পারি। তো এক এক করে আমরা জানার চেষ্টা করি যে আকাঙ্ক্ষাটা কি, আসক্তি কি এবং যোগ্যতা কি। তো আকাঙ্ক্ষা শব্দের অর্থ আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি বাক্য দিয়ে, যে আমি স্কুল থেকে যে, আমি এখানে একটা বাক্য লিখেছি যে আমি স্কুল থেকে যে, এরপরে আর কিছু লিখিনি, শুধু ডট বসিয়ে দিয়েছি, ডট চিহ্ন বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আসলে বাক্যের বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ আমি যে বাক্যটা লিখেছি সেই বাক্য দিয়ে আমার অর্থ কিংবা আমি যা বলতে চাচ্ছি কিংবা যা জানাতে চাচ্ছি সেটা আসলে সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না। তো এইভাবে যখন দেখব যে বাক্যের অর্থ অপূর্ণ থাকে, বক্তার মনোভাব পূর্ণতা পায় না, কিংবা শ্রোতা যখন কিছু শুনতে চায়, শ্রোতার সেই বাক্যের শেষ পর্যন্ত জানার আগ্রহ থাকে, তো শ্রোতা তখন তার ভিতরে যে জানার আগ্রহ সেটা থেকেই যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে আকাঙ্ক্ষা সম্পর্কে বলা যায় বাক্যের সম্পূর্ণ অংশ জানার ইচ্ছায় আকাঙ্ক্ষা, অর্থাৎ বাক্যকে সঠিকভাবে সম্পূর্ণভাবে
পদ্ধতি হলো এটা। তো যখন এক শব্দ লিখছি, পরবর্তী শব্দ যদি সঠিকভাবে স্থাপন না করা হয় কিংবা না লেখা যায়, তাহলে বক্তার বক্তব্যকে সঠিকভাবে প্রকাশ পায় না। একই সাথে শ্রোতাও সেই বাক্য শুনে কিংবা জেনে তৃপ্ত হতে পারে না। তার ভিতরে এক ধরনের চাহিদা থেকেই যায়, যে জানার চাহিদা, এরপরে শব্দটার আসলে কি, এরপরে বাক্যটার আসলে কি হবে, কি বসবে, এরপরে কি বসালে বাক্যটার অর্থ পরিপূর্ণ হয়। তো আকাঙ্ক্ষা হলো যে বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা হলো আকাঙ্ক্ষা। বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা হলো আকাঙ্ক্ষা। তো আমি স্কুল থেকে যে এরপরে আর কিছু লেখা নেই, অর্থাৎ আমার ভিতরে এখন জানার ইচ্ছা যাচ্ছে, যে আমি জানতে চাচ্ছি যে এই বাক্যে আসলে এই সম্পূর্ণ অংশটাকে অর্থ যদি সম্পূর্ণভাবে লিখতে হয়, তাহলে এখানে নিশ্চয়ই কিছু লেখা প্রয়োজন। তো যদি এইভাবে না লিখে বাক্যকে যদি অপূর্ণ আকারে, অর্থাৎ কিছু অংশ লিখে যদি বাদ রেখে দিই, তাহলে আমার জানার আকাঙ্ক্ষা কিংবা শ্রোতার জানার আকাঙ্ক্ষাটা কিংবা আমার বলার যে স্কোপ বা সুযোগ, সেটা কিন্তু থাকলে আমি লিখিনি। তো যদি স্পষ্টভাবে লেখা যায়, অর্থ যদি স্পষ্টভাবে বর্ণনা করা যায়, তখন বক্তার বক্তব্যকে স্পষ্টভাবে প্রকাশ করা যায়, তাহলে শ্রোতার যে আকাঙ্ক্ষা কিংবা জানার যে ইচ্ছা, সেটা পরিপূর্ণ রূপ লাভ করে। তাহলে আমরা বলতে পারি যে বাক্যে এক পদ কিংবা কয়েকটি পদ শোনার পরে যখন আরও পদ শোনার ইচ্ছা জাগে কিংবা ইচ্ছা হয়, সেই ইচ্ছা জাগা কিংবা ইচ্ছা হওয়াটা হলো আকাঙ্ক্ষা। যেমন এই বাক্যটি যদি আমি সম্পূর্ণ করে লিখি, এটা কিন্তু এখনও আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ এই বাক্যটা এখন শেষ হয়নি, অর্থাৎ এই বাক্যটা একটি সার্থক বাক্য এখনও হয়ে উঠতে পারেনি। কখন সার্থক বাক্য হয়ে উঠতে পারবে? যদি বাক্যটা আমরা সম্পূর্ণভাবে লিখে দেই। তাহলে আমি স্কুল থেকে যে বিশ্রাম করব, যদি এতটুকু লেখা হয়, তাহলে বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে, যে আমি স্কুল থেকে যে বিশ্রাম করব। তো এখানে আমি এই অংশটা বাদ রেখেছিলাম, অর্থাৎ এইটা জানার ভিতরে, এটা জানার জন্য আমার ভিতরে এক ধরনের কিউরিসিটি কিংবা উৎসাহ ছিল, জানার আগ্রহ ছিল। তো এই জানার ইচ্ছাটাই হচ্ছে আকাঙ্ক্ষা। বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাকে আমরা আকাঙ্ক্ষা বলছি। তো এরপরে আসছি আসক্তি। আসক্তি, এখন আসক্তিটা কি? যেমন যদি এদিকে একটু বড় দিকে একটু খেয়াল রাখো, যে আমি একটা বাক্য লিখছি, যে এই বাক্যটাই আমি আগের যে অংশ লিখেছিলাম, এইটাই এখন লিখছি এভাবে, যে থেকে আমি স্কুল, সম্পূর্ণ অংশ লিখে দিই। কি লিখলাম? যে আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম, সেই উদাহরণটা ছিল আমি স্কুল থেকে যে বিশ্রাম করব, এক। দ্বিতীয়ত, যখন এই বাক্যটাকে আমি একটু শব্দগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছি, তখন সেটা হলো যে সে বাক্যকে ঘুরিয়ে লিখেছি এভাবে, যে থেকে আমি স্কুল করব বিশ্রাম। যে থেকে আমি স্কুল করব বিশ্রাম, আসলে এটি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশিত হয়নি, অর্থাৎ বক্তার যে বক্তব্য কিংবা বাক্যের যে গুণ, আসক্তি, সেই গুণটির মধ্যে প্রকাশিত হয়নি। এখন আমরা জেনে নিব যে আসলে আসক্তিটা আসলে কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দগুলোকে পরপর বসানোর পরেও বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ হয়নি। যে থেকে আমি স্কুল করব বিশ্রাম, এটাই আসলে সঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তো সঠিকভাবে অর্থ প্রকাশ করতে হলে বাক্যগুলোকে আমাদেরকে সুবিন্যস্তভাবে বাক্যের গঠন অনুসারে লিখতে হবে। তো আমরা সাধারণভাবে কিংবা স্বাভাবিকভাবে বলতে পারি যে আসক্তি হলো বাক্যের সঠিক গঠন বিন্যাস, কিংবা বাক্যকে সঠিকভাবে বাক্যের পদক্রম যা আছে, বাক্যের সেই ধারাবাহিক পদক্রমভাবে বাক্য লেখা হলো আসক্তি। অর্থাৎ বাক্যের যে গঠন পদ্ধতি, সেই গঠন পদ্ধতি অনুসারে লেখাই কিংবা বাক্যকে লেখাই হলো কিংবা প্রকাশ করা হলো আসক্তি। তো বাক্যটিকে আমরা যদি এই এলোমেলো শব্দগুলো যদি একটু সাজিয়ে লিখে যদি অর্থ প্রকাশ করতে থাকি, তাহলে কেমন দাঁড়ায় দেখি সঠিকভাবে। তাহলে কি লিখবো? যে আমি স্কুল থেকে যে বিশ্রাম করব। দেখো, তো কি লিখলাম? যে এই বাক্যটাকেই, উপরে যে বাক্যটা ছিল, এলোমেলো যে শব্দগুলোকে ছিল, সেই এলোমেলো বাক্যগুলোকে সুবিন্যস্ত করে, অর্থাৎ বাক্যের যে ধারাবাহিক পদক্রম আছে, অর্থাৎ কর্ম,
কর্ম ক্রিয়া এবং কর্তা কর্ম এবং ক্রিয়াপদ বসে বাক্যটি ধারাবাহিকভাবে কর্তাপদ ক্রিয়াপদ এবং কর্মপদ যেভাবে বসে সেই ধারাবাহিকতায় লেখার ফলে বাক্যটি একটি সঠিক এবং সুন্দর অর্থে প্রকাশ করেছে। তো এইভাবে যদি বাক্যকে কখনো এলোমেলোভাবে লেখা হয়, বাক্যের অর্থ যদি সুবিন্যস্তভাবে বাক্যের অর্থ যদি সঠিকভাবে প্রকাশ না পায় এবং অর্থ যদি বাক্যগুলোর শব্দ যদি সঠিকভাবে বিন্যস্ত করা না থাকে, তখন সেই অবিন্যস্ত অংশটাই হলো আসক্তি। এক কথায় আমরা আসক্তি বলতে পারি যে আসক্তি শব্দের সম্পর্কে বলতে পারি, বা এর অর্থটা হতে পারে এমন বাক্যের সম্পর্কে বা বাক্যের ধারাবাহিক এবং সুবিন্যস্ত গঠন কৌশল কিংবা গঠন অনুসারে বাক্যটা লেখাই হলো আসক্তি। এক কথায় ধারাবাহিক পদক্রম বাক্য গঠনের ধারাবাহিক পদক্রমই হলো আসক্তি। যেমন একটা উদাহরণ আমরা একটা লিখতে পারি, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। দেখো তাহলে বাক্যটা আমরা লিখেছি আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এই বাক্যের শব্দগুলো যে ধারাবাহিকভাবে বিন্যস্ত করা আছে, যদি এই ধারাবাহিকতা চিহ্ন করে আমরা যদি শব্দগুলোকে এলোমেলোভাবে লিখি, যদি এভাবে লিখি যে থেকে সকাল আকাশ আজ আকাশ মেঘাচ্ছন্ন আজ, তাহলে বাক্যটা একটু কেমন শোনা যাচ্ছে এবং বাক্যের অর্থটা এবার কেমন হচ্ছে দেখি। বাক্যটা লিখেছিলাম প্রথমে যে সঠিক করে লিখেছিলাম আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু যখন বাক্যের শব্দগুলোকে একটু ঘুরিয়ে লিখেছি তখন কি হয়েছে, থেকে সকাল আকাশ মেঘাচ্ছন্ন আজ, এই অর্থ সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এখানে বাক্যের যে ধারাবাহিক যে পদক্রম, সেই পদক্রম অর্থাৎ কর্তাপদ ক্রিয়াপদ এবং কর্মপদের যে ধারাবাহিকভাবে সুবিন্যস্ত করা, সেই বাক্যের সেই ধারাবাহিকতাটা রক্ষা করা হয়নি। যখন এই ধারাবাহিকতা নষ্ট হবে, অর্থাৎ বাক্যের গঠন অনুসারে যদি বাক্য লেখা না হয়, কর্তা ক্রিয়া কর্ম এইভাবে যদি না লিখে হয় আগে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া, কিংবা প্রথমে কর্তা পরে কর্ম তারপরে ক্রিয়াপদ, যদি কখনো এভাবে লিখে থাকে তাহলে বাক্যটা আসলে সঠিকভাবে প্রকাশিত হবে না, বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশিত হবে না। তো সুতরাং আসক্তি বলতে বোঝায় বাক্যের ধারাবাহিক বা সুবিন্যস্ত কিংবা সুনিয়ন্ত্রিত পদক্রম, এই হলো আসক্তি। কেমন? আশা করছি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পারছো। আমরা দুটি বিষয় সম্পর্কে জেনেছি, এক হল আকাঙ্ক্ষা এবং আসক্তি। এরপর আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব। বাক্যের যে তিনটি বিশেষ গুণ আছে, সেই তিনটি গুণের মধ্যে আরেকটি গুণ হলো যোগ্যতা। আমরা একটি শিখেছি আকাঙ্ক্ষা, প্রথম নম্বর, দ্বিতীয় নম্বরে শিখেছি আসক্তি এবং তৃতীয় নম্বরে শিখব যোগ্যতা। আসলে যোগ্যতাটা বলতে কি বোঝায়? যদি বাক্য এইভাবে লিখি যে হাতি আকাশে উড়ছে, হাতি আকাশে উড়ছে, কেমন? ঘোড়া রিকশায় যাচ্ছে, রিকশায় বসে আছে। দেখো কি লিখেছি, দুটা বাক্য লিখেছি, হাতি আকাশে উঠছে, ঘোড়া রিকশায় বসে আছে। এই যে দুটি বাক্য লিখেছি, এই বাক্যগুলোকে বাক্যের প্রথমটাতে আমরা দেখি যে হাতি আকাশে উঠছে। আসলে হাতির তো আকাশে ওড়ার কথা নাই, আকাশে শুধু তারাই উঠতে পারে কিংবা সেই সমস্ত প্রাণী উঠতে পারে যাদের পাখা আছে। তো হাতির তো আর পাখা নেই, সে তো আকাশে উঠতে পারে না। তো বাস্তবতার নিরিখে যা সম্ভব সেটি হলো যোগ্যতা, এর প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ বাস্তবতার নিরিখে যার বিচার করা যায় সেটাই হলো যোগ্যতা। অর্থাৎ যার যোগ্যতা আছে সে আকাশে উড়বে, কিন্তু হাতির তো সেই যোগ্যতা নেই। অর্থাৎ এখানে বাক্যের যে অন্যতম বৈশিষ্ট্য যে যোগ্যতা, সেই যোগ্যতার অর্থটা এর মধ্যে সঠিকভাবে প্রকাশ পায়নি। বাস্তবতার নিরিখে এটি সঠিকভাবে প্রকাশ হয়নি। বাস্তবতার সাথে এই বাক্যের কোনো মিল নেই, কারণ হাতি আকাশে উঠতে পারে না। দ্বিতীয় নম্বরে যখন লেখা হয়েছে বা লিখেছি, দেখো যে ঘোড়া রিকশায় বসে আছে,
যে আমরা যা বাস্তবতায় যা দেখি যে শুধু রিক্সাতে মানুষই বসে যায়, অন্যান্য কোনো প্রাণীকে আমরা দেখিনি, কিংবা কোনো ঘোড়া, ছাগল, গৃহপালিত চতুষ্পদ জীব যেগুলো আছে আমরা কখনো দেখিনি যে রিক্সায় বসে আছে কিংবা বসে যাচ্ছে। এখানে বাক্যটা লিখে হচ্ছে ঘোড়া রিক্সায় বসে আছে, এটার কোনো বাস্তবতা নেই। কিংবা যদি লিখি ঘোড়া রিক্সায় করে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, যদি এইটি লিখি, এখানেও বাস্তবতা নিরিখে বলতে গেলে বাক্যটি সঠিক নাই। কারণ কি, ঘোড়া কখনো রিক্সায় বসে যায় না, ঘোড়া নিজস্ব চলার ক্ষমতা আছে এবং ঘোড়া কখনো রিক্সায় উঠেও না। তো এইভাবে বলা যায় যে বাস্তবতার নিরিখে যে বাক্যগুলি সঠিক, সেটাই আসলে যোগ্যতার বিচারে সঠিকভাবে পরিমাপ করা সম্ভব। তো আরও যেটা আছে যে বাক্যগুলির মধ্যে যে বাস্তবতার সাথে যে মেলবন্ধন, সেই মেলবন্ধন বাক্যে এখানে প্রকাশিত হয়নি। যখন বাস্তবতার সাথে বাক্যের মেলবন্ধন প্রকাশিত না হবে, বাস্তবতার সাথে বাক্যের বাস্তবতা, প্রকৃত বাস্তবতার সাথে যখন বাক্যের বাস্তবতা মিল না থাকবে, তখন সেটি বাক্য হবে না। যদিও দেখো এখানে বাক্যের যে গঠন প্রক্রিয়া সেটাও কিন্তু ঠিক নেই। আবার ঘোড়া রিক্সায় যাচ্ছে, কিংবা যদি বাক্য এমন লিখি হাতি উঠছে আকাশে, এটা যদি লিখি তাহলে বাক্যটি সঠিকভাবে, অর্থাৎ যোগ্যতার দিক থেকে বিবেচনা করা যাচ্ছে না। যদিও এর গঠন কৌশল ঠিক আছে, কিভাবে কর্তা, ক্রিয়া এবং কর্ম যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা এখানে রক্ষা হয়েছে, বাক্যের পদক্রম সুবিন্যস্তভাবে লেখা হয়েছে কিংবা প্রকাশ করা হয়েছে, অথচ বাক্যের বাস্তবতা নিরিখে এই বাক্যের কোনো মিল নেই। অর্থাৎ প্রকৃত বাস্তবতার সাথে বাক্যের অর্থের বাস্তবতা যখন মিলবে, তখন সেটাকে আমরা যোগ্যতা হিসেবে ধরে নিতে পারি। তো আমরা তিনটি বিষয় শিখলাম, কি কি? এক, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই তিনটি বিষয় শিখলাম। তো আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষাটা হলো বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা কিংবা অন্য পদ শোনার যে বাসনা, সেই আকাঙ্ক্ষা কিংবা বাসনাটাই হলো আকাঙ্ক্ষা। এরপর আসছে আসক্তি। আসক্তিটা হলো বাক্যের সুনিয়ন্ত্রিত পদবিন্যাসই হলো আকাঙ্ক্ষা, আসক্তি। যদি পদবিন্যাসগুলি সঠিকভাবে না হয়, কর্তা করে ক্রিয়া, তারপর যদি কর্মপদ যদি সঠিকভাবে ধারাবাহিকভাবে লেখা না হয় কিংবা প্রকাশিত না হয়, সেটা ওই বাক্যের আসক্তিগত সমস্যা সৃষ্টি হবে। এরপরে যোগ্যতা বলতে বোঝায় যে বাস্তবতা নিরিখে যদি বাক্যগুলি সঠিকভাবে বিচার এবং বিশ্লেষণ করে মিলে যায়, বাস্তবতা নিরিখে যদি অর্থগুলো সঠিকভাবে প্রকাশিত হয় কিংবা অর্থের মিল থাকে, সেটা হলো যোগ্যতা। তো এইভাবে আমরা মোটামুটি কয়েকটি বিষয় শিখলাম। এক হলো বাক্য কী সেটা সম্পর্কে জেনেছি, বাক্যের যে গুরুত্বপূর্ণ তিনটি গুণ, অর্থাৎ একটি বাক্যকে আসলে সার্থক হয়ে উঠতে হলে তিনটি গুণ প্রয়োজন। সেটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটা গুণ যদি কোনো কিছুর ভিতরে সঠিকভাবে প্রকাশিত না হয়, তাহলে সেটা সঠিক বাক্য হিসেবে আসলে প্রকাশিত হতে পারবে না। আমি একটা উদাহরণ লিখছি। দেখো, আমি এখানে একটা বাক্য লিখেছি, উট পাখি গতকাল আকাশে উড়েছে। উট পাখি গতকাল আকাশে উড়েছে। আসলে উট পাখি আকাশে উড়েছে, যদি বাক্যের ফুলগুলি আমরা এক এক করে ধরতে থাকি, অর্থাৎ যে তিনটি বাক্যের গঠনের কিংবা বাক্যের যে সুনির্দিষ্ট তিনটি গুণ থাকে, সেই তিনটির কোন গুণগুলি এখানে অনুপস্থিত আছে, যদি সার্থক বাক্য হিসেবে এটিকে যাচাই করি, তাহলে তিনটা গুণ দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে যে বাক্যটা আসলে সঠিক হয়েছে কি হয়নি। তো প্রথমে লেখা হয়েছে উট পাখি গতকাল আকাশে উড়েছে। তো বাক্যটির অর্থ মোটামুটিভাবে মনে হচ্ছে যেন ঠিক আছে, কিন্তু কোথাও ভুল আছে। এখন আমরা সেই ভুলগুলো একটু করে বের করার চেষ্টা করি। এক, উট পাখি আকাশে
গতকাল আকাশে উড়েছে। দেখো উট পাখি কিন্তু কর্তা, বাক্যের যে গঠন অর্থাৎ কর্তা, ক্রিয়া এবং কর্ম, এটা হলো বাংলা বাক্যের গঠন। বাংলা বাক্যের গঠন এটা। তো কর্তা, ক্রিয়া এবং কর্ম। দেখি কর্তা পদ এখানে আছে উট পাখি, ক্রিয়াপদ কর্তা পদের পরেই থাকার কথা, কিন্তু আমরা এখানে দেখছি বাক্যের শেষে বসে আছে, এটা হলো কর্তা কর্ম, ক্রিয়াপদ। আর কর্মপদটা থাকার কথা বাক্যের শেষে, সেটি বসে আছে বাক্যের মাঝে, কর্মপদ। তো দেখা যাচ্ছে যে বাক্যের যে গঠন কর্তা, ক্রিয়া এবং কর্ম, সেই গঠন অনুসারে এখানে সম্পূর্ণ হয়নি। এখানে কর্তা আছে, তারপরে কর্ম আছে এবং ক্রিয়াপদ আছে, অর্থাৎ এখানে বাক্যের গঠনগতভাবে এর যে গঠন, সে সঠিক গঠন পদ্ধতি এখানে বিন্যস্ত হয়নি। অর্থাৎ এখানে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তির যে ব্যাপারটা আছে, সেই আসক্তিটা এখানে সঠিকভাবে পরিলক্ষিত হয়নি কিংবা হয়নি। সুতরাং এটা একটি সার্থক বাক্য হওয়ার যোগ্যতা রাখেনি। এরপরে উট পাখি আকাশে, গতকাল আকাশে উঠছে। তো এখানে উট পাখি আসলে পাখি, কিন্তু তার তো পাখা নেই, সে তো আকাশে ভালোভাবে উঠতে পারে না। তো উঠতে না পারার কারণে আসলে উট পাখির যোগ্যতা নেই যে আকাশে সঠিকভাবে ওড়ার। তো এটা বাক্য হলেও এটি সার্থক বাক্য হতে পারেনি, কারণ এর যোগ্যতা নেই, উট পাখির যোগ্যতা নেই যে আকাশে ওড়া। সুতরাং যোগ্যতার বিচারেও বাক্যটি একটি যোগ্য বাক্য হিসাবে বা সঠিক বাক্য হিসাবে পরিগণিত হতে পারেনি। তাহলে এখানে আমরা বাক্যটিকে বিশ্লেষণ করে দেখতে পেলাম যে এই বাক্যের মধ্যে দুটি গুণ অনুপস্থিত আছে। এক হলো আসক্তি এবং যোগ্যতা গুণ দুটি এর মধ্যে অনুপস্থিত আছে। সুতরাং এটি একটি সার্থক বাক্য নয়। তো এভাবে কোনো বাক্য যদি আমরা বিচার করতে যাই, তাহলে দেখতে হবে তিনটা বিষয় তার মধ্যে কখনো আছে কি নেই। যদি থাকে, তিনটা বিষয় যদি সঠিকভাবে পরিলক্ষিত হয়, তো সেটা সার্থক বাক্য। আর যদি না থাকে, সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। তো আজকে আমরা শিখলাম তাহলে বাক্য কি, বাক্যের প্রকারভেদ, বাক্য কি, একটি সার্থক বাক্যের কতটি গুণ, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আগামীতে আমরা বাক্য সম্পর্কে আরও সুবিস্তারিতভাবে কিংবা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই যে বাক্য সম্পর্কে যে যতটুকু আমরা আলোচনা করেছি, সেই অংশটুকু পরে আস্তে আস্তে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং সবাই বাসায় অবস্থান করে যার যার মতো সে অবস্থান করে এবং সুস্থ সুন্দরভাবে থাকো। পরবর্তীতে আবার আমাদের ক্লাসে সবাই আমরা একসাথে যোগদান করবো। কেমন? সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।